আচ্ছা আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো। খালেদ ভাই, আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটা কি আপনি ঠিক করছেন? রাজনীতি করব। সেটা কি রকম, সেটা কি আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা, জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়। এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে। কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটিউয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করব। এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু তো উদ্যোগ নিয়েছে। কেউ কেউ বলছে, মানে আজকে কোথা জানি দেখলাম যে ঈদের আগেও কিছু ফ্যামিলি কার্ডের ব্যাপারে, এইটা আপনার কাছে একটা প্রজেক্ট হিসাবে বা ইয়ে হিসেবে কতটা? নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে আমাদের অলরেডি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা চালু আছে। এখন এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি ওটাও চলবে কিনা, নাকি ফ্যামিলি কার্ড হলে ওটা আর পাবে না? আচ্ছা, এক। দুই হলো ফ্যামিলি থাকলেই ফ্যামিলি কার্ড পাবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে যেই ভদ্রমহিলা বিধবা, নিঃসন্তান, একা থাকেন, বয়স্ক, তিনি তার কার্ডটা আসলে কিভাবে, কোন ক্রাইটেরিয়াতে পাবেন, এই বিষয়টা বড় স্পষ্টতা রয়েছে, এবং একটা হিউজ প্রায় 1 লক্ষ কোটি টাকা কতগুলো কার্ড দিলে যেন আজকে সিপিডি গতকালকে বলছিল, আমি শুনছিলাম, মানে হিউজ একটা বার্ডেন আসতেছে সরকারের উপরে। আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা, এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত, আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্য পণ্যের দাম বেশ অনেকখানি বেড়ে গেছে রমজানের প্রথম দিনে। আমি জানি সরকার মাত্র গতকাল বা পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আসার পরপরই রোজা। কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেওয়া উচিত। মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ নাই, মানুষ বাজারে যাচ্ছে, এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে আমি একটা লেবু কিনে এসেছি। সো মানুষ কিন্তু ভালো নাই, স্বস্তিতে নাই। কিন্তু আমি একটা রেগুলার জিনিস আসলে একটু বুঝতে চাই যে একজন প্রশ্ন করতেছেন, যে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা দুজনই স্পষ্টবাদী, কিন্তু সরকার সমালোচনা করবেন। সরকারের সমালোচনা তো মানে আমি ক্ষমতাকে প্রশ্নই করতে চাই, ক্ষমতাকে নানা ধরনের ভাবে আমি এটা হয়তো করবো, রুমিন তো আরো বেশি করে নিশ্চয়ই করবেন। কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলি, রমজান মাসে যেভাবে আমাদের ডেইলি ইনটেক আমরা বাড়াই, সেই ক্ষেত্রে প্রডিউস তো আর ওরকম বাড়ে না। বাজারে যদি এরকম চাহিদার চাপ থাকে, তাহলে তো আপনার লেবু একটাই কেনার কথা, তাই না? মানে এটা আসলে কি, মানে এটার সমাধান কি? এটার সমাধান কি? অ্যাবসলিউটলি ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার তো ইকোনমিক্সে আসবেই, কিন্তু সেই সাথে আমাদের ঘাটে 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 যেভাবে একটা চাঁদার প্রচলন আছে, হ্যাঁ, আপনি যদি ওটা বন্ধ করতে পারেন, এখানে আবার স্বরাষ্ট্রের দায়িত্ব চলে আসতেছে, ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই, তাহলে হয়তো লেবুর দাম 2 টাকা বাড়তো, 20 টাকা না। এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে, সবার আবার ওই চাঁদাও দ্বিগুণ দিতে হয়, বুঝছেন? তো সব কিছুর অ্যাকুমুলেট করে সেটা গিয়ে দাঁড়ায় ভোক্তার কাঁধে। সো কোনোটাই বিচ্ছিন্ন না। আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে আগের সরকারের কেউ কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে কি বলেন? প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, যদি
সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা ফর এক্সাম্পল, এই গত 17 মাসে মদ কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে রাখতে আমি আর হিসাব রাখতে পারি নাই। হ্যাঁ, মাজার ভাঙা গুনতে গুনতে আমি আর এক পর্যায়ে আই ওয়াজ লস্ট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। হ্যাঁ, আর 360 দিনে 365টা, এটা মুখস্থ আমার বলছিলাম বলে মনে আছে, কিন্তু 360 দিন তো না, 365 দিন তো না, এটা তো আরো 6 মাস লিঙ্গের করছে। আমার কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না। এগুলার কি বিচার হবে না, হওয়া উচিত না খালেদ ভাই? মাজার ভাঙা হয়েছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায় আপনি তাকে পুরাই দিচ্ছেন, এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেইটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার কার জানি আপনি সম্মান রক্ষা করছেন, কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিংয়ে আগুন লাগাই দিচ্ছেন, সেটা 2টা পত্রিকা, যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না, মানে এগুলি যারা করছে, যারা উস্কাইছে। এবং তবে আমি মনে করি, এই আপনার মত তো আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না। এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট। আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষে রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি, ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, এই আপনি একটু আগে বললেন সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। অ্যাবসলিউটলি। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরায় মাইরা ফেলা হইলো, উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইলো উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না, কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয়, এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার, এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন। এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগের সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন, আপনার কাছে কি মনে হলো এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার, এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে। ওকে, হ্যাঁ, তারপরে 9টা 10টা থেকে রাত্র 3টা পর্যন্ত কীর্তন হবে। একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আমার খুব ভালোও লাগে। রাত্র 2টা 3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত বাউলান মেলা। গত বছর মেলা বন্ধ করছিল, আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। সো মানে ওখানেও আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে, এন্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে, তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা, আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য
আমার মতো আমি করি, যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে, এবং উনার তেলে সেটা ওনার জানা উচিত ছিল, এবং ওনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার। মানে আপনি কি মনে করেন আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম, কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন, এবং এইটা যদি হয় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইল যে আপনি কোনো রাজনৈতিক দল করবেন কিনা, অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন যে আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা। আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন, যে আপনি এলাকার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউশন এটা ভাসতেছে। এটা কারণটা কি, মানে মাত্র আসছেন সেখান থেকে ওদের কথা খুব জলজল করবে, মানে সারা দেশের প্রেক্ষিতে আপনি কিছু করতে চান না এই মুহূর্তে না। কেন না, আমি আপনাকে বলি, 5ই অগস্টের পর আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম একটা নতুন ধারার রাজনীতি, তাই না? না? কি দেখলাম? চাঁদাবাজিতে গিয়ে সেটা শেষ হলো। 10 লাখ টাকা চাঁদাবাজি, না দিলে মব, তৌহিদি জনতা গিয়ে মেয়েরা মাথায় ওড়না দিল না এটা নিয়ে চেঁচামেচি। এটাতে তো